ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 3 আমরা যে টাইপ অফ গভর্নমেন্টের যে অধ্যায়টা আলোচনা করছি সেই অধ্যায়ে আগে একটি প্রশ্ন আলোচনা করেছিলাম যে প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি কি কি। এই অধ্যায়ে তোমার গণতন্ত্রের রূপ আলোচনা করেছিলাম। সেই আলোচনাতে বলেছিলাম যে গণতন্ত্র দুই প্রকারের, একটা প্রত্যক্ষ গণতন্ত্র, একটা পরোক্ষ গণতন্ত্র। এই যে প্রত্যক্ষ গণতন্ত্র, সেই প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলি আলোচনা হয়েছে। তবে আজকে যে প্রশ্নটি সেটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের সুবিধা বা গুণগুলি আলোচনা করো। একই সঙ্গে আছে পরোক্ষ গণতন্ত্রের অসুবিধা বা দোষগুলি আলোচনা করো। একসঙ্গে দুটি দেওয়া আছে, মানে পরোক্ষ গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা একসঙ্গেই দেওয়া আছে তোমাদের ভালো করে বোঝার জন্য। ঠিক আছে, চলো তাহলে মূল আলোচনায় আসা যাক। পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। এইখানে তোমার নাম্বার ডিস্ট্রিবিউশন করা আছে 2 নম্বর, 6 নম্বর এবং 6 নম্বর। পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? তার জন্য 2। পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তি 6 এবং বিপক্ষে যুক্তি 6। এভাবে তোমার কোশ্চেনটা দেওয়া আছে। যদি পরোক্ষ গণতন্ত্র কাকে বলে তার সঙ্গে পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তি দাও, তাহলে এখানে 2 আর 4 হবে, টোটাল 6 হতে হবে। এই অধ্যায় থেকে 6 মার্কের কোশ্চেন আসবে। আবার পরোক্ষ গণতন্ত্র কাকে বলে তার সঙ্গে বিপক্ষে যুক্তি 4, মানে পরোক্ষ গণতন্ত্র 2 আর বিপক্ষে 4। এইভাবে 6 নম্বরের কোশ্চেন হবে। আবার একটা কোশ্চেন হতে পারে পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, তখন 3 + 3। এভাবে তোমার 6 নম্বরের কোশ্চেন হবে। জিনিসটা বোঝা গেল? প্রথমে দেওয়া আছে ভূমিকা হিসাবে পরোক্ষ গণতন্ত্র কাকে বলে দেওয়া আছে, যে শাসন ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জনগণ পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে, তাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র। জনগণের দ্বারা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার শাসনযন্ত্র পরিচালিত হয় বলে একে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে। মানে যেখানে জনগণ সরাসরি রাজনৈতিক কাজে বা সরকারি কার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। জনগণরা কি করে? কিছু প্রতিনিধি নির্বাচন করে, মানে ভোট দেয়। ভোট দিয়ে সেই প্রতিনিধিদের আইনসভায় প্রেরণ করে। আইনসভায় সেই প্রতিনিধিরা সরকারি কার্যে অংশগ্রহণ করে। মানে জনগণ এখানে সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করতে পারছে না, প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করছে বলে একে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, বা জনগণ সরাসরি অংশগ্রহণ করছে না বলে একে পরোক্ষ গণতন্ত্র বলা হয়েছে। এইখানে পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তি বা সুবিধাসমূহ দেওয়া আছে। প্রথমে আছে একের দাগে জনগণের সার্বভৌমিকতা। এরূপ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সপক্ষে প্রধান যুক্তি হল গণসার্বভৌমিকতার স্বীকৃতি। সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠন করা হয়। এই নীতির স্বীকৃতির ফলে রাষ্ট্রের মধ্যে কোন দল সরকার গঠন করবে, জাতীয় ক্ষেত্রে সরকারের নীতি কী হবে, তা জনগণই ঠিক করে দেয়। গণতন্ত্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণরা, মানে জনগণ বলতে এখানে 18 বছরের ঊর্ধ্বে যারা, মানে যারা ভোট দিতে পারে, তারা ভোট দেওয়ার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। সেই প্রতিনিধিরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আইনসভায় যায়। সব প্রতিনিধি যে সরকার গঠন করবে এরকমটা নয়, যে দল বেশি সংখ্যক আসন পাবে বা প্রতিনিধি পাবে সেই দলই সরকার গঠন করবে, এবং জনগণরা কি করবে, পরোক্ষভাবে সেই সরকারকে নীতি নির্ধারণের জন্য সুযোগ করে দেবে। এটাই তোমার পরোক্ষ গণতন্ত্রের একটা ভালো দিক। 2 আছে শাসক ও জনগণের মধ্যে সুসম্পর্ক। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। শাসিত শাসককে সমর্থন করে এবং সেই সমর্থনের ভিত্তিতেই শাসক ও শাসিতের ব্যক্তিত্বের বিকাশের জন্য অধিকার ও আত্মরক্ষাকে সুনিশ্চিত করে। শাসক বলতে যারা সরকারি ক্ষমতায় রয়েছে বা রাজনৈতিক দল যারা সরকার গঠন করেছে এবং সরকার গঠন করতে যারা সাহায্য করেছে সেই সব জনগণ, এদের সঙ্গে কিন্তু জনগণের বা সরকারের সঙ্গে জনগণের একটা সুসম্পর্ক বজায় থাকে। এই সুসম্পর্ক বজায় থাকলে কী হবে, সরকারের যেমন নীতি নির্ধারণ করতে সুবিধা হবে, সেরকম অন্যদিকে সরকারও কিন্তু জনগণের ব্যক্তিত্ব বিকাশের জন্য সুযোগ সুবিধা
তৈরি করে দেবে। এইভাবে শাসক এবং শাসিতের মধ্যে বা শাসক এবং জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। তিনি আছে স্বৈরাচার রোধ করে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, কারণ পরবর্তী নির্বাচনে পরাজয়ের ভয় থাকে। এর ফলে সরকার জনগণের উপর ইচ্ছামতো কোনো প্রকার আইন চাপিয়ে দিতে পারে না বা জনমত বিরোধী কোনো কাজ সম্পাদন করতে পারে না। প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টে একটা কথা বলছিলাম, নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠন করা হয়। এই জনগণ যেসব প্রতিনিধিকে আইনসভায় পাঠায়, সেই আইনসভার একটা কিন্তু নির্দিষ্ট কার্যকাল বা সময় আছে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে 5 বছর, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে 4 বছর, এরকম বিভিন্ন দেশের আইনসভার বিভিন্ন তার কার্যকালের মেয়াদ আছে, সময় আছে। কোনো প্রতিনিধি যদি জনগণের বিরুদ্ধে কাজ করে বা কোনো সরকার যদি জনগণের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করে, তাহলে কিন্তু পরবর্তী নির্বাচনে হেরে যাওয়ার ভয় থাকে। এই ভয় থেকেই কোনো আইন জনগণের উপর চাপিয়ে দিতে পারে না বা জনগণের বিরোধী কোনো মতামত বা কোনো কাজ সরকার করতে পারে না। এইভাবে সরকারের স্বৈরাচারিতাকে রোধ করে জনগণ। 4 আছে আইনের অনুশাসন প্রতিষ্ঠা। প্রত্যক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আইনের অনুশাসন সুপ্রতিষ্ঠিত হয়। আইনের যথাবিহিত পদ্ধতি ছাড়া ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। এছাড়া আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এই কারণেই সরকার বা শাসক তার সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এই আইন অনুশাসন তত্ত্বটি আমরা নাগরিকদের মৌলিক অধিকার 14 নম্বর ধারায় আলোচনা করেছিলাম। এটা আবার এখানে রয়েছে। এই আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এই দুটির মাধ্যমে সরকার বা শাসক শ্রেণী কোনোদিনই জনগণের উপর অত্যাচার করতে পারে না। এরা জনগণের কাছে দায়বদ্ধ থাকে এইসব নীতিগুলোকে কার্যকর করার জন্য। এই জন্য পরোক্ষ গণতন্ত্র এটা একটা ভালো দিক। 5 আছে বিদ্রোহ বা বিপ্লব অসম্ভব। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক এই ধরনের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের সপক্ষে একটি যুক্তি হলো নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ পথে শাসক পরিবর্তন করা সম্ভব। বিদ্রোহ বা বিপ্লব হচ্ছে হিংসার একটি পথ। এই হিংসার এই পথটি গণতন্ত্রে দেখা যায় না, কারণ নির্দিষ্ট সময় অন্তর সরকারের পরিবর্তন হবে। সরকার যদি ভালো কাজ না করতে পারে, তার জন্য বিদ্রোহ বা বিপ্লবের কোনো দরকার নেই। একটা সময় আসবে, মানে আইনসভার নির্বাচন প্রত্যেক 5 বছর বা 4 বছর অন্তর হবে, তখনই কিন্তু সরকারকে পরিবর্তন করে দেওয়া যাবে। এটা একটা গণতন্ত্রের নিয়ম, যেটা পরোক্ষ গণতন্ত্রে দেখা যায়। 6 আছে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুদের প্রাধান্য। পরোক্ষ গণতন্ত্রে যে দল শাসক হিসাবে সরকার গঠন করে তারা হলো সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল। অপরদিকে বিরোধী সংখ্যালঘু রাজনৈতিক দলের গুরুত্ব এরূপ গণতন্ত্রে লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবেই এরূপ গণতন্ত্রে উভয় পক্ষেরই গুরুত্ব দেখতে পাওয়া যায়। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু জিনিসটা হচ্ছে সরকার প্রতিষ্ঠা যারা করে তারা হচ্ছে সংখ্যাগুরু, মানে সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ না হলে সরকার গঠন করা যায় না। অন্যদিকে সংখ্যালঘু কারা? অন্যদিকে সংখ্যালঘু হচ্ছে যারা হচ্ছে সরকার গঠন করতে পারে না। তাদেরও কিন্তু গণতন্ত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। সংখ্যাগরিষ্ঠ যে দল বা সরকার, তারা যখন জনবিরোধী কাজ করে তখন যেই সংখ্যালঘু বা বিরোধী দল আছে তার সমালোচনা করে। এই সমালোচনা করে জনগণকে নিজেদের ভাবভঙ্গি জনগণের উপর প্রভাবিত করে। এইভাবে একটা গণতন্ত্রে সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ উভয় প্রকারই বা উভয় দলেরই গুরুত্ব দেখতে পাওয়া যায় বা গুরুত্ব রয়েছে। সাথে আছে রাজনৈতিক সামাজিকরণ। পরোক্ষ গণতন্ত্র জনগণের সক্রিয় অংশগ্রহণের আবাসস্থল। রাষ্ট্রের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণ রাজনৈতিক ও প্রশাসনে অংশগ্রহণ করার সুযোগ পায়, যার ফলে রাজনৈতিক শিক্ষা ও চেতনার প্রসার ঘটে। রাজনৈতিক সামাজিকরণ বলতে রাজনীতিকে সর্বস্তরে পৌঁছে দেওয়া। এই পরোক্ষ গণতন্ত্রে কিন্তু এটা সম্ভব। সেটা কিসের জন্য? বিকেন্দ্রীকরণের ফলে। ক্ষমতা যদি বিকেন্দ্রীকরণ হয় তাহলে ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না থেকে ক্ষমতাটা নিম্ন স্তর পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত, গ্রাসরুট লেভেল পর্যন্ত ক্ষমতাটা প্রভাবিত হয়। এই ক্ষমতাটা প্রভাবিত হলে জনগণরাও রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করে, ফলে জনগণ রাজনৈতিক চেতনা ও শিক্ষা লাভ করে। 8 থেকে আছে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নাগরিকগণ
আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সুযোগ সুবিধার প্রাপ্তির মাধ্যমে তারা ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ পেয়ে থাকে বা পায়। পরোক্ষ গণতন্ত্রে রাষ্ট্রের সকল মানুষ কিন্তু আর রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতে হয় না। তো যারা রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করেছে তারা ব্যতীত অন্য যারা আছে তারা কিন্তু আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, তার যে কৃষ্টি, সংস্কৃতি যেগুলো আছে সেগুলো হচ্ছে চর্চা করতে পারে বা সেগুলো হচ্ছে গ্রহণ করতে পারে। এর ফলে কী হবে? ব্যক্তিত্বের বিকাশ হবে। রাজনীতি ছাড়াও অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, যেটা এই পরোক্ষ গণতন্ত্রে সম্ভব। যদি পরোক্ষ গণতন্ত্রের সুবিধা পড়ে শুধুমাত্র 6 নম্বরের জন্য, তার জন্যই এখানে তোমার হচ্ছে উপসংহার দেওয়া আছে। উপসংহারে কি বলা আছে? পরিশেষে বলা যায় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সুযোগ সুবিধা ও সুফলগুলি আরও বেশি করে ভোগ করতে পারবে যদি নির্বাচিত প্রতিনিধি এবং সাধারণ জনগণ উভয় পক্ষেই নিজ নিজ দায়িত্ব সক্রিয়ভাবে পালন করে থাকে। এক কথায় গণতন্ত্রের সাফল্যের মধ্যেই তার সার্থকতা যথার্থ হয়ে ওঠে। যদি এটা 6 নম্বরের জন্য পড়ে তার জন্য এখানেই এটা শেষ। কিন্তু যদি পরোক্ষ গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলি একসঙ্গে 3, 3, 6 নম্বরের জন্য পড়ে তার জন্য একসঙ্গে দেওয়া আছে পরোক্ষ গণতন্ত্রের বিপক্ষে যুক্তি বা অসুবিধা সমূহ। একের দিকে আছে নৈতিকতার অবনতি। নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলি জনসাধারণকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে দেখা যায় নিজেদের অযোগ্যতা সত্ত্বেও মিথ্যা কথা ও বাকপটু রাজনৈতিক ব্যক্তিরাই সাফল্য পান। ফলে জনগণের মধ্যে নীতি নৈতিকতার অবসান ঘটে। তোমরা সকলেই দেখেছো রাজনৈতিক দলগুলি নির্বাচনী যে প্রচার করে, নির্বাচনী প্রচার আগে ভুরি ভুরি সব প্রতিশ্রুতি দেয়, সেটা আমরা পরে বুঝতে পারি। এরা কিন্তু মানুষের নৈতিক অবনতি ঘটায়, মিথ্যা কথা বলতে শেখায়, জনসাধারণকে মিথ্যা কথা বলতে শেখায়। এর ফলে জনসাধারণরা খারাপ কাজ করতে বা খারাপ কাজে লিপ্ত হয়ে ওঠে। 2 দেখা আছে গণতন্ত্রের ধ্বংস হয়। পরোক্ষ গণতন্ত্রে ব্যক্তি বা নাগরিকের গুণ অপেক্ষা সংখ্যাই বেশি প্রাধান্য পেয়ে থাকে। এই ধরনের শাসন ব্যবস্থায় বাকপটু রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ অনেক সময় প্রতিশ্রুতি অনুসারে কাজ না করার ফলে গণতন্ত্র ধ্বংসের দিকে এগিয়ে যায়। পরোক্ষ গণতন্ত্রে তোমার জনগণের বা যে ব্যক্তি নেতা হিসেবে দাঁড়িয়েছে তার গুণ দেখা হয় না, তার পেছনে কতজন মানুষের সাপোর্ট আছে সেটাই বেশি এখানে প্রাধান্য দেওয়া হয়। এই ধরনের যে শাসন ব্যবস্থায় রাজনৈতিক যারা নেতা তারা তাদের বাকপটুতার জন্য বা অনেক সময় এমন প্রতিশ্রুতি দিয়ে থাকেন যেটা কিন্তু পরবর্তীকালে জনগণের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়, যেটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। তিনি দেখা গেছে জরুরি পরিস্থিতিতে অকার্যকর। পরোক্ষ গণতন্ত্রে জনমতের গুরুত্ব থাকায় যে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণে কাল বিলম্বিত হয়, যার ফলে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এই ধরনের শাসন ব্যবস্থায় অসম্ভব হয়ে পড়ে। জরুরি অবস্থা বলতে তাৎক্ষণিক কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এই বিষয়টাকে বোঝানো হচ্ছে। কিন্তু পরোক্ষ গণতন্ত্রে কী হয়েছে? পরোক্ষ গণতন্ত্রে তোমার জনগণের কিছুটা হলেও গুরুত্ব থাকে, জনমতের গুরুত্ব থাকে। এই জনমতকে গুরুত্ব দিতে গিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সময় নিয়ে নেয়। এই সময় নিয়ে নেওয়ার জন্য জরুরি পরিস্থিতি যে কাজ করার কথা তার জন্য কাল বিলম্বিত হয়, যেটা কিন্তু খারাপ, গণতন্ত্রের পক্ষে খারাপ। এই জন্য এই পরোক্ষ গণতন্ত্রটাকে তোমার জরুরি উপস্থিতিতে ভালো নয় বলে বলা হয়েছে। 4 দেখা গেছে আমলাতন্ত্রের প্রাধান্য। এরূপ গণতান্ত্রিক ব্যবস্থায় আমলাতান্ত্রিক শাসনের কুফল ও জটিলতা চোখে পড়ে। অজ্ঞ ও অশিক্ষিতের শাসন, সুযোগ্য নেতৃত্বের অভাব, সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা, স্থায়িত্বের অভাব ইত্যাদি বিষয়ে এই ব্যবস্থা সাফল্যের পথে প্রধান অন্তরায়। বর্তমানে জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে প্রতিটি রাষ্ট্রে, তার ফলে জনগণ কিন্তু আর সরাসরি প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারছে না। এই শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারার জন্য যে আমলাতন্ত্র, যারা সরকারি কর্মচারী, তাদের ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কারণ জনগণ অশিক্ষিত, অজ্ঞ, সঠিক ভালো নেতার অভাব, যে দল অনেক দিন ধরে সরকারি ক্ষমতায় রয়েছে তার স্বেচ্ছাচারিতা, আবার দেখা যাচ্ছে কোনো একটি রাজনৈতিক দল তার সমর্থনের অভাবের জন্য সময়ের আগেই সরকারের পতন হচ্ছে। এসব বিষয়গুলো লক্ষ্য রেখে যে আমলাতন্ত্র যেটা বা স্থায়ী প্রশাসন যেটা, সে কিন্তু রাষ্ট্রীয় কাঠামোটাকে নিজের হাতে বা নিজের মুঠায় নিয়ে নিচ্ছে, যেটা কিন্তু গণতন্ত্রের সাফল্যের পথে একটা খারাপ দিক বলে মনে করা হচ্ছে, যেটা পরোক্ষ গণতন্ত্রের একটা অশুভ দিক বলেও বলা যেতে পারে। তারপর আছে 5 দাগে ব্যয়বহুল। পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা একটি ব্যয়বহুল শাসন ব্যবস্থা। সরকারের
বিলাস বেসন, নানান অনুষ্ঠান, রীতিনীতি পালনে সরকারি কোষাগার থেকে প্রচুর অর্থ ব্যয় হয়, ফলে জনগণের প্রকৃত কল্যাণ হয় না। এখানে যেমন এই বিষয়টি বলা রয়েছে, সেরকম আরেকটি দিক থেকেও বলা যেতে পারে যে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তোমার পরোক্ষ গণতন্ত্রের সাফল্যমণ্ডিত হয়, সেইখানে প্রতিনিধি নির্বাচন করার সময় বা যে কোনো ভোটের সময় রাষ্ট্রের যে বিপুল পরিমাণ অর্থ খরচ করে সেটা চোখে পড়ার মতো। যেমন বিগত যে লোকসভা নির্বাচনগুলো হয়েছে তাতে প্রায় 10,000 কোটি টাকা করে রাষ্ট্রে খরচা হয়েছে। এটা কিন্তু পরোক্ষ গণতন্ত্রের একটা খারাপ দিক। 6 দেখা গেছে স্বল্পস্থায়ী নীতি নির্ধারণ। জনপ্রতিনিধিগণ সর্বদা পুনর্নির্বাচিত হওয়ার আশায় দীর্ঘমেয়াদী সামাজিক স্বার্থের পরিবর্তে শুধুমাত্র স্বল্পমেয়াদী লক্ষ্য পূরণে দৃষ্টি নিক্ষেপ করে। তাদের এই ধরনের কার্যকলাপের জন্য এমন সব নীতি নির্ধারণের পথকে প্রশস্ত করে যা সুস্থায়ী প্রকৃতির হয় না বা স্বল্পস্থায়ী হয়। তো কিছু কিছু রাজনৈতিক নেতা আছে বা সরকার ধরে নিতে পারো, যারা কোনো একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং নেয় না, তার স্বল্পমেয়াদী প্ল্যানিং নেয়। মানে তাদের এটাই আশা থাকে দীর্ঘমেয়াদী বা বড় প্ল্যানটা যদি ছোট ছোট করে ভাগ করে দেওয়া যায় তাহলে জনগণের কাছে সেটা বিষয়টাকে দৃষ্টি আকর্ষণীয় করা যাবে। তার ফলে কী হবে? তার ফলে আগত যে নির্বাচন, সেই নির্বাচনে জয়লাভ করবে বা জয়লাভ করা যাবে। এই একটা লোভ, যার জন্য স্বল্পস্থায়ী নীতি নির্ধারণ করে থাকে সরকার, যেটা পরোক্ষ গণতন্ত্রের একটা খারাপ দিক। সাথে আছে সুষ্ঠু ভোট পদ্ধতির অভাব। অনেক সময় নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকায় নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে সমর্থন জানানোর জন্য জনগণকে বাধ্য করা হয়, অথবা উক্ত দলটিকে ক্ষমতায় আসীন করার উদ্দেশ্যে ভোট গ্রহণের ক্ষেত্রে কারচুপি বা দুর্নীতি, জাল ভোট, ছাপ্পা ইত্যাদির আশ্রয় গ্রহণ করা হয়, যাতে এবারের নির্বাচনে ওই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বহাল থাকে। তার নির্বাচন হবে সুষ্ঠু এবং শান্তি পদ্ধতিতে। কিন্তু পরবর্তীকালে যাতে ওই সরকার আরেকবার সরকারি ক্ষমতা যাতে দখল করতে পারে, তার জন্য এই দুর্নীতি, কারচুপি, জাল ভোট, ছাপ্পা ইত্যাদি দিয়ে নির্বাচনে জয়লাভ করে, যেটা পরোক্ষ গণতন্ত্রের আবার একটা খারাপ দিক বলে বলা যেতে পারে। 8 দেখা গেছে অশিক্ষিত জনগণ। এইরূপ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের অজ্ঞতার সুযোগে মুষ্টিমেয় স্বার্থপর নেতা মন্ত্রীগণ গণতন্ত্রের জনকল্যাণের নামের অন্তরালে দলগত স্বার্থ পূরণে দুর্নীতি ও ভ্রষ্টাচারে লিপ্ত হয়, যার ফলে গণতন্ত্রের আসল উদ্দেশ্য ব্যাহত হয়। গণতন্ত্রের আসল উদ্দেশ্য হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই জনগণের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কিছু প্রতিনিধি বা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা নেতা মন্ত্রীগণ, তারা কি হচ্ছে দলগত স্বার্থ পূরণ করছে, দুর্নীতি করছে, ভ্রষ্টাচারে লিপ্ত হচ্ছে, দিয়ে গণতন্ত্রকে কলঙ্কিত করছে। পরোক্ষ গণতন্ত্রের যে আসল উদ্দেশ্য, সেই আসল উদ্দেশ্য থেকে সকলে বঞ্চিত হচ্ছে। এটা গেল তোমার পরোক্ষ গণতন্ত্রের যে অসুবিধা, সেই অসুবিধা 8টা। এরপরে তোমার হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের অসুবিধা যদি পড়ে 6 নম্বরের জন্য তার উপসংহার দেওয়া আছে নিচে। পরিশেষে বলা যায় পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অসুবিধা লক্ষ্য করা গেলেও গণতন্ত্রের সাফল্যের ক্ষেত্রে এইরূপ গণতন্ত্রের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। ঠিক আছে, দেখতে গেলে এটা হচ্ছে তোমার 6 দুটো কোশ্চেন আছে। ঠিক আছে, পড়বে দেখবে, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, যদি আরও কিছু প্রয়োজন হয় বলবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।